নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচনের আগে বাংলা সফরে মোদী, তার আগেই বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি রাজ্য বিজেপির। রাজ্য ডিভিসি দ্বন্দ্ব চরমে, লাগাতার জল ছাড়ানি তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর, তারপরও বাড়ল জল ছাড়ার পরিমাণ। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ হাসিনা নিজের ভিটেতেই ঝরল রক্ত, মৃত 4, গুলিবিদ্ধ আরো অন্তত 9 জন। বিহারে ভোট যুদ্ধ জিততে সমস্ত দলকে পিছনে ফেলল নীতীশ, ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে মাসে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নীতীশের। জম্মু কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধসের বিপত্তি, অমরনাথ যাত্রায় মৃত 1 মহিলা তীর্থযাত্রী, আহত 3। অনির্দিষ্টকালের জন্য অমরনাথ যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত। সামনেই বিধানসভা নির্বাচন, প্রচারে তৎপর সমস্ত দলই। তার মধ্যেই দ্বিতীয়বার বাংলায় আসছেন মোদী। তবে সার্বিক প্রচারে খামতি, তাই বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভার জন্য আমন্ত্রণপত্র বিলি বিজেপির। সার্বিক প্রচারে খামতি, দলীয়ভাবে সেভাবে মিটিং মিছিল পথসভা করা যায়নি, তাই বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভার জন্য আমন্ত্রণপত্র বিলি বিজেপির। বিধায়ক লক্ষণ ঘোড়ইকে নিয়ে কার্ড বিলিতে বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। বুধবার গোপাল মাঠ জুড়ে চলে এই কর্মসূচি, কিন্তু এভাবে কত লোক টেনে আনা যাবে তা নিয়েও চিন্তায় দল। প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন শুক্রবার। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সভাস্থল পরিদর্শন কিংবা ঘরোয়া বৈঠক করতেই ব্যস্ত। দলে জেলার নেতারা ক্ষুব্ধ। এই অবস্থায় বাড়ি বাড়ি ঘুরছেন নেতারা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায়। বুধবার যেমন প্রায় 30 বাড়িতে দেওয়া হয় আমন্ত্রণপত্র। লকেট চট্টোপাধ্যায় বলেন, 2026 বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছেন, এটাই মানুষের কাছে বড় চমক। আমরা সেই জন্য গোপাল মাঠের মানুষকে সভায় যাওয়ার আহ্বান জানালাম। দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভায় আসার আমন্ত্রণপত্র বিলি করছেন বিজেপি কর্মীরা নেতৃত্বের সঙ্গে থেকে ভিড় বাড়াচ্ছেন নেহেরু স্টেডিয়ামে। কিন্তু দুর্গাপুর জুড়ে এই মেগা ইভেন্টের প্রচারে ব্যর্থ বিজেপি। মিডিয়ার মাধ্যমে মানুষ জানছে প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, কিন্তু কোথায় বা কখন সেই প্রচার নেই। তাই নেতৃত্ব ঘরে ঘরে গিয়ে আমন্ত্রণপত্র বিলিতে বাধ্য হলেন। যদিও এই অভিযোগ উড়িয়ে লক্ষণ ঘোড়ই বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বড় কর্মসূচি হচ্ছে, তাই বৃহৎ আকারে প্রচার হচ্ছে না। বৃহস্পতিবার থেকে 3-4টে জেলা জুড়ে প্রচার শুরু হবে। উল্লেখ্য, 18 জুলাই প্রধানমন্ত্রীর 2টি অনুষ্ঠান দুর্গাপুরে, সরকারি প্রকল্পের উদ্বোধন ও জনসভা, 2টি নেহেরু স্টেডিয়ামে। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে জনসভাস্থল নেহেরু স্টেডিয়াম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার অঘোষিত রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে তিনি সড়ক পথেই গান্ধী মোড় আসবেন। তারপর শুরু হবে রোড শো। রাস্তার বিভিন্ন মোড়ে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে ফুল ছুঁড়ে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে। রোড শো এর পর নেহেরু স্টেডিয়ামে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রশাসন ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, ডিভিসি রঘুনাথপুর ও মেজিয়া কারখানার সম্প্রসারণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা গেলের আসানসোল কলকাতা গ্যাস পাইপলাইন, দক্ষিণবঙ্গের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস প্রকল্প, জাতীয় সড়কের বেশ কিছু আন্ডারপাস, ওভারব্রিজ, ডিএসপির আধুনিকীকরণের সূচনা করার কথা প্রধানমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। 21শে জুলাই শহীদ দিবসের আর বেশি দিন বাকি নেই। তার আগেই শাসক দলের হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হলো বিতর্ক। হাওড়া শিবপুরে মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক হোর্ডিং ছেঁড়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 21শে জুলাই শহীদ দিবসের সভা সামনে রেখে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। হাওড়া শিবপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একাধিক হোর্ডিং ছেঁড়া ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, পরিকল্পিতভাবেই দলকে বদনাম করতে এই ঘটনা ঘটানো হয়েছে। তাদের অভিযোগের আঙুল বিরোধী বিজেপি এবং সিপিএম এর দিকে, যদিও পাল্টা কটাক্ষ করছে বিজেপিও। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। জানা গিয়েছে, শিবপুর থানার অন্তর্গত পরশর রোড সহ জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে লাগানো হোর্ডিংগুলি রাতের অন্ধকারে কে বা কারা ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন তারা।
এই ঘটনার নিন্দা করে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন এই ঘটনার নিন্দা করে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন এটা পরিকল্পিত ভাঙচুর। বিজেপি এবং সিপিএম মিলে এই কাজ করেছে। 2021-এ সিপিএম এর ভোট বিজেপি ঝুলিতে গিয়েছিল, ফের তারা একসঙ্গে ষড়যন্ত্র করছে। পুলিশ তদন্ত করলেই সব সামনে আসবে। অন্যদিকে ছেঁড়া হোর্ডিংগুলোয় অধিকাংশ প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত, যেখানে মন্ত্রী অরূপ রায়ের নাম রয়েছে সেগুলি অক্ষত, যা থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে তৃণমূলের অন্দরে কি এই ভাঙচুরের ছক। প্রসঙ্গত রাজীব বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে ফের তৃণমূলে ফিরে এসে বর্তমানে জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে রয়েছেন। বিষয়টি ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। ধর্মতলার সভার আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য ডিভিসি দ্বন্দ্ব চরমে। দিনের পর দিন লাগাতার জলছাড়া নিয়ে মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার রেশ কাটতে না কাটতেই ফের সরব ডিভিসি, আরও বাড়ানো হল জলছাড়ার পরিমাণ। ডিভিসির বাঁধ থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়াকে ঘিরে রাজ্য ডিভিসি দ্বন্দ্ব চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন রাজ্যকে না জানিয়ে 18 জুন থেকে একের পর একদিন জল ছাড়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেই ক্ষোভের রেশ কাটতে না কাটতেই আরও বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ। রাজ্যের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাইথন ও পাঞ্চেতের জল ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে পলি জমার কারণে। ফলে সামান্য বৃষ্টিতেই ওই বাঁধগুলি থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি। তবে সেই জল ছাড়ার পূর্বে রাজ্যকে কোনো রকম সতর্কতা না দেওয়াই ক্ষোভের কেন্দ্রে। ডিভিসি দুই প্রধান জলাধার মাইথন ও পাঞ্চেত থেকে এখন ছাড়া হচ্ছে 55,000 কিউসেক হারে জল। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 37,000 কিউসেক, মাইথন থেকে 18,000 কিউসেক। এর পাশাপাশি বুধবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ থেকেও 60,125 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। প্রশাসনিক মহলে আশঙ্কা, এই অনিয়ন্ত্রিত জল ছাড়ার ফলে খানাকুল সহ হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাংশে ফের দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় টানা বৃষ্টিপাতের পাশাপাশি দামোদরের জলস্ফীতির ফলে প্রশাসন উচ্চ সতর্কতায়। জেলাশাসক জানান, কাকসা ও অন্ডালের কিছু নিচু এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আসানসোলের গাড়ুই এবং দুর্গাপুরের তামলা নালা এই দুই জল নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ চলায় শহরে জল জট বেড়েছে। ডিভিসি যদিও তাদের অবস্থানে অনড়। হাই নিউজ নেটওয়ার্ক। অভয়াকাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের নাম প্রকাশে আদালতে অবমাননার মামলায় প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নিষ্পত্তি মিলল এই মামলার। নিজের ভুল স্বীকার করে চিঠি প্রাক্তন নগরপালের। প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। আরজি করে ধর্ষণ খুন কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে আনায় আদালত অবমাননার মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ মনে করছে, প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল উত্তেজনার বশে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনে ফেলেছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত নয়, তবে এটি বাঞ্ছনীয়ও নয়। তাই মামলার নিষ্পত্তি করে আদালতের পরামর্শ, এই বিষয়গুলিতে পুলিশ বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া দরকার। উল্লেখ্য, এর আগে বুধবার শিয়ালদহ আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই দাবি করে, সিসি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ওই স্ট্যাটাস রিপোর্ট দেখে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার পক্ষের আইনজীবী ফিরোজ এডেলজি। তিনি দাবি করেন, বিনীত গোয়েল এবং সিবিআই সম্পদ মিনা ব্যাচমেট, তাই ব্যাচমেটের বিরুদ্ধে তদন্ত করবে কিভাবে? তবে সেই অভিযোগ উড়িয়ে দেন সিবিআইয়ের আইনজীবী। তিনি জানান, ব্যাচমেট হতেই পারেন, তা কোনো অপরাধ নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড হয়েছে, সেখানে বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি বিনীত গোয়েলকে ক্লিনচিট প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের অভিযোগ খারিজ করেন কুণাল ঘোষ। তার দাবি, বিরোধীরা নির্যাতিতার পরিবারের আবেগকে কাজে লাগিয়ে বিপথে চালিত করছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক।
বর্ষায় বেহাল অবস্থা রাস্তার, কোথাও জমা জল, কোথাও খানাখন্দ। এই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে রাস্তা সারাই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি। আর তা না হলে শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে রাস্তার সারাই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি সৌমেন সেন। ওই সময়সীমার মধ্যে রাস্তা ঠিক করার উদ্যোগ না নেওয়া হলে শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, কলকাতার বিভিন্ন অংশ তারাতলা থেকে বজবজের দিকে রাস্তা খুব খারাপ অবস্থা। সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ, রোগীরা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ছেন। আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। বিচারপতির পরামর্শ, জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য কি করে এবার সেটাই দেখার। হাইকোর্টের এই পর্যবেক্ষণ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, তারাতলা থেকে বজবজ পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ ঠিকই, তবে সংস্কারের কাজও চলছে। ভরা বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে রাস্তা সংস্কারের কাজ কিভাবে সম্ভব তাও হাইকোর্টের ভাবা উচিত। তিনি আরও বলেন, দুর্গাপুর ব্রিজের সংস্কারের দায়িত্ব কার সেই মামলা এখনো হাইকোর্টে ঝুলছে, তাই সংস্কারের কাজ এখনো পড়ে রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধসের জেরে ফের বিপত্তি ঘটল অমরনাথ যাত্রায়। পাহাড় ধসের ঘটনায় এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য অমরনাথ তীর্থযাত্রায় যাওয়া স্থগিত করে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জম্মু কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধসের জেরে ফের বিপত্তি ঘটল অমরনাথ যাত্রায়। পাহাড় ধসের ঘটনায় এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রের খবর, গান্দেরবাল জেলার বালতাল পথে জেটমোট আপার রেলপাথরের কাছে বুধবার প্রবল বৃষ্টির জেরে মাটি সরে গিয়ে ধস নামে। সেই সময় বহু তীর্থযাত্রী ওই পথেই যাচ্ছিলেন, কাদায় আটকে পড়েন অনেকেই। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে 2 জন তীর্থযাত্রী ধসে ভেসে যাচ্ছেন। পরে পথ চলতি মানুষজনেরাই তাদের উদ্ধার করেন। কয়েকজনকে ট্র্যাক ধরে থাকা রেলিং আঁকড়ে ঝড়ের হাত থেকে বাঁচতে দেখা যায়। আহতদের দ্রুত বালতাল বেস ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাজস্থানের বাসিন্দা সোনাভাই নামে এক মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের স্বামী দারারাম আহত হয়েছেন বলেই খবর। ঘটনার পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তীর্থযাত্রীদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার জম্মু থেকে নতুন কোনো তীর্থযাত্রীর দলকে গুহা মন্দিরের পথে রওনা হতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে। জানা গিয়েছে, এই মরশুমে এই প্রথম জম্মু থেকে যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হল। অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত 3রা জুলাই থেকে, চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। এখনও পর্যন্ত প্রায় 2 লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা মন্দিরে পুজো দিয়ে এসেছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশ, আধা সামরিক বাহিনী, সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে। অমরনাথ যাত্রার 2টি রুট রয়েছে, একটি 48 কিলোমিটার দীর্ঘ নুনওয়ান পেহেলগাঁও রুট এবং 14 কিলোমিটার দীর্ঘ বালতাল রুট। এবারের ধসের ঘটনা বালতাল পথেই ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।